কিছু বলবেন? জাওয়াদের ঘোর কাটলো, অপ্রস্তুত হয়ে গেল সে। অথচ ভ্রমে চিঙ্কিকে দেখলে না জানে কত কথা কণ্ঠে এসে ঠাঁই পায়। বিব্রত বোধ করলো জাওয়াদ। হৃদস্পন্দন বেড়ে গেল। অনেক শব্দ হাতরে মাথা চুলকে শুধালো, কেমন আছো? চিঙ্কি খুব স্বাভাবিক স্বরে বলল, ভালো, তবে এভাবে রাস্তায় হাত ধরবেন না, আসছি। বলেই চিঙ্কি যাবার জন্য তৎপর হলো। জাওয়াদের বুক ধকপক করছে। চিঙ্কির এমন না উদাসীন শীতল মনোভাব তাকে ভেতর থেকে খুব দুর্বল করে ফেলল। হীনমন্যতা ভাবটা বাড়লো। ফলে খানিকটা অপরাধী স্বরে বলল, তুমি আমাকে খুব ঘৃণা করো, তাই না? আপনার কোথাও ভুল হচ্ছে। আমি নিজের ব্যক্তিগত পৃথিবীর মানুষ ছাড়া কারো প্রতি রাগ, ঘৃণা, অভিমান এগুলো পুষে রাখতে পারি না। আর আপনি আমার পৃথিবীর কেউ নন জাওয়াদ সাহেব। তাই আমার আপনার প্রতি ঘৃণা, রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নেই। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আর একটা কথা জাওয়াদ সাহেব, আমি চাই না আপনার আর আমার দেখা হোক কখনো। ব্যাপারটা আমার জন্য বিরক্তিকর। শান্ত শীতল সারাশির ন্যায় স্বর। জাওয়াদ স্থবির নয়নে তাকিয়ে রইল। এমন কিছুই তো হবার কথা ছিল। নাকি সে মনে মনে ভিন্ন কিছু কল্পনা করে রেখেছিল? ভেবেছিল মেয়েটি হয়তো সাপ সাপান্ত করবে, হয়তো চোখে মুখে তীব্র ঘৃণা নিয়ে তাকাবে, অথবা অথবা উজাড় করে দিবে অভিমানে দলা মচড়া করা শব্দগুলো। কিন্তু মেয়েটি তো হচ্ছে না তেমনটি। তাদের গল্পটা আবার সূচনাপত্রে যেয়ে ঠেকল। না না, তার চেয়েও খারাপ। তাদের গল্পটা আর নেই, পাতাগুলো খোয়া গেছে। চিঙ্কি আবার শীতল স্বরে বলল, আশা করি আমাদের আর দেখা হবে না, আসছি। জাওয়াদ তার দিকে ব্যথিত নয়নে তাকিয়ে আছে। কি অদ্ভুত যন্ত্রণা! কেমন যন্ত্রণা তো হয়নি কখনো। ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁসফাঁস লাগছে, খুব কষ্ট হচ্ছে। চোখ জ্বলছে, অন্তরস্তর পুড়ছে। তার দীর্ঘশ্বাসটুকু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। অদ্ভুত বিষাদ তাকে চেপে ধরেছে। অথচ দুঃখ পাবার তো কিছু নেই। চিঙ্কি তাকে নিজের জীবন থেকে বাতিল করে দেবে, এটাই কি হবার কথা নয়? বরং এজন্যই তো বিয়েটা ভাঙা। তাহলে কেন এতটা অসহ্য লাগছে? চিঙ্কি দাঁড়ায়নি, সে চলে যাচ্ছে। একটা সময় ভিড়ের মধ্যে মেয়েটি মিলিয়ে গেল। তার ক্রিম কালারের ওড়নাটাও মিশে গেল। জাওয়াদ এখনো দাঁড়িয়ে আছে। তাকে ডাকছে তার কলিগরা, কিন্তু কানে আসছে না কিছুই। অনেকটা হেঁটে সামনে এসে ধপ করে হাঁটু ভাঁজ করে বসে পড়ল চিঙ্কি। তার চোখ থেকে অশ্রুলা বেশ সামাল ভাবে গড়াচ্ছে। ভেবেছিল নিজেকে গুছিয়ে নিয়েছে, ভুল ভেবেছে। তার হৃদয় এখনো মানুষটাকে ভুলতে পারেনি। এখন তার ভাবনাগুলো স্যাঁতস্যাঁতে হৃদয় আগলে রেখেছে। তাই তো তার দেওয়া আঘাতে সে কষ্ট পাচ্ছে। নিজেকে শক্ত রাখার নাটক করছে মাত্র, যেন ওই মানুষটি তাকে দুর্বল না ভাবে। তাই কঠিন আদলে ছিল। কিন্তু এখন যখন তার দৃষ্টিসীমার বাহিরে চলে এসেছে, পা কাঁপছে, শিরা উপশিরায় এক বেদনা স্রোত বইছে যেন। নিজের বেহায়া হৃদয়টাকে খুব করে গালমন্দ করতে ইচ্ছে করছে। এত অপমানের পর কেন যে বারে বারে দুর্বল হচ্ছে? তার জীবনে তার স্থান নেই, তার মনে তার প্রতি ভালোবাসা নেই। তার কাছে কেন ভালোবাসার আর্জি পাঠাতে হবে? তার জন্য কেন ব্যাকুল হতে হবে? যখন জাওয়াদ তার হাত টেনে ধরল, চিঙ্কি বুকটা ধক করে উঠল, শরীর কাঁপল। চোখের সম্মুখে তার কাতর মুখখানার ভেতরটা হু হু করে উঠল। মনে হচ্ছিল তার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। শক্ত থাকার অভিনয়টা করতে তার কতটা কষ্ট হয়েছে কেবল সেই জানে। আমার কি শরীর খারাপ? এক বৃদ্ধের ভাঙা স্বরে সদ্বিদ ফিরল চিঙ্কির। ফেল ফেল করে চাইল সে। বৃদ্ধ চিন্তিত স্বরে শুধালো, রিকশায় যাবেন? চিঙ্কির চোখ মুছল, মাথা নাড়িয়ে না জানালো। তারপর উঠে দাঁড়ালো। মন্তর গতিতে হাঁটতে লাগলো সে। নিজেকে ঘুরিয়ে দিলেও হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি নেই। হৃদয়ে চিরটা কাল এই যন্ত্রণাটাই বয়ে যাবে। ফাল্গুনের আগমনে ইট পাথরের শহর থেকে শীত বিদায় নেবার সাথে তীব্র গরম হানা দিল। মারাত্মক গরম। সূর্যের দাবদাহে নগরবাসী হাঁপিয়ে উঠেছিল। ঠিক তখনই পশ্চিম দিকে কালো মেঘেদের অনশন ঘটল। অভিমানী কিশোরীর মতো তারা চোখ মুখ অন্ধকার করে জড়ো হলো যেন। আকাশের রং পাল্টালো। কৃষ্ণ আকাশ নিকষ কৃষ্ণ রূপ ধারণ করলো। চাঁদটাও গেলে ফেললো। বাতাসের বেগ বাড়লো, সেই সাথে বাড়লো অস্থিরতা।
পাতাগুলো ঝড়ের বার্তা বেয়ে মরমর করে উঠল। মেঘের গর্জনে কাঁপলো ধরণী, ধূলিকণা কুণ্ডুলি আকাশে উঠতে লাগলো। ঝড়ের গান গাইতে গাইতে নামলো মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধুলো ভিজিয়ে কাদায় পরিণত করলো। আকাশ বাতাস একাকার হয়ে গেল বছরের প্রথম কালবৈশাখীর তাণ্ডব লীলায়। এর মাঝে ভিজে জুবুতুবু হয়ে বাড়ি ফিরল যাওয়ার প্রস্তুতি ছিল না ঝড়ের। ফলে মাঝ রাস্তায় বিপাকে পড়তে হলো, কিন্তু সে নির্বিকার। প্যান্টের নিচে কাদা লেগে আছে। জ্যোতি জানে তার ময়লা আর নোংরা অপছন্দ, অথচ তাকে ব্যস্ত হতে দেখা গেল না। সে জুতো খুলে ক্লান্ত শরীরে বাসায় ঢুকলো, অথচ অন্যদিন হলে প্রথমে যেত বাথরুমে। কাপড় চোপড় হাত পা পরিষ্কার করে গালমন্দ করতে করতে সে প্রবেশ করত। আব্দুল হামিদ সাহেব ওখানেই ছিলেন। খবরের কাগজ ভালো খবর খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, কাল মামা বাড়ি যেও, কোন ভালো পাত্রীর সন্ধান পেয়েছেন তিনি তোমাকে যেতে বলেছে। বায়োডাটার সামনে তার মোবাইলটাও হারিয়ে গোলমাল হয়ে গেছে। মানুষ এখন অমানুষ হয়ে গেছে। মসজিদ থেকে চুরি করছে। সিসি, মসজিদ আল্লাহর ঘর, সেখানে মানুষ আসে আল্লাহকে ডাকে, আর এই অমানুষগুলো সেখানে যায় চুরি করতে। বেচারার 1 লক্ষ টাকার আইফোনের দুঃখে সে বেকুল হয়ে আছে। একটু সান্ত্বনা দিও পারলে। তোমাকে দিয়ে একটা ইমেলও লেখাবে তিনি। বুড়ো হয়ে গেছে, চোখে কম দেখছেন। তুমি কিন্তু যাবে। জাওয়াদ উত্তর দিল না। ফলে তিনি রুষ্ট স্বরে বললেন, তুমি কি শোনোনি আমি কি বলেছি? জাওয়াদের চোখ তখন গেল জুতোর থাকের পাশের ময়লা ঝুড়িতে। স্তূপকৃত ময়লার মাঝে সেখানে র্যাপিং এ মোড়ানো একটি বাক্স। সে সাথে সাথে সেটা হাতে নিল। এটা চিনকির দেওয়া উপহার। ডয়ারে রেখেছিল সে। এটা এখানে কেন? সাথে সাথে রুদ্রস্বরে শুধালো, এটা এখানে কে ফেলেছে? জ্যোতি থতমত খেলো, বাবার দিকে তাকালো ভয়ার্ত দৃষ্টি। হামিদ সাহেব স্বাভাবিক স্বরে বললেন, পরনারীর জিনিস রেখে তো লাভ নেই, বিয়ে ভেঙেছে, সুতরাং সম্পর্কের ইতি। তাই আমি বলেছি আবর্জনা বিদায় করতে। জাওয়াদের মুখভাব বদলে গেল। ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ জোড়া ক্রোধে ধিক ধিক করে জ্বলছে। চোয়াল শক্ত হয়ে গেল। স্বভাব বহির্ভূত একটা কাজ করে বসলো সে। বাবার বাধ্য যাওয়া চিৎকার করে উঠল বাবার উপরই। আমার জিনিসে হাত দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি এটা ফেলবো কিনা? জাওয়াদের রূঢ় আচরণে আব্দুল হামিদ হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলবেন বুঝতে পারছেন না। জাওয়াদ হুঙ্কার ছেড়ে জ্যোতিকে বলল, আরেকবার আমার জিনিসে হাত দিলে তোর হাত ভেঙে ফেলবো, কথাটা মনে থাকে যেন। বলেই হন হন করে নিজ ঘরে চলে গেল সে। তার এমন রূপ স্থবির হয়ে গেল জ্যোতি এবং আব্দুল হামিদ। জাওয়াদের মতো শান্ত ছেলের এমন অগ্রি শর্মা রূপের কারণ বোধগম্য হলো না। প্যাকেটটা খোলা হয়নি কখনো। ডয়ারের এক কোণে রেখে দিয়েছিল জাওয়াদ, অথচ আজ খুলতে ইচ্ছে করছে। র্যাপিংটা খুললো খুব যত্নে। ময়লার প্রতি আজ ঘিন পিত্তে নেই। ঘড়িটা ভেঙে গেছে। মেয়েটি অনেক আবেগ নিয়ে ঘড়িটি কিনেছিল, তাতে সন্দেহ নেই। সেই আবেগের স্পর্শ এখনো লেগে আছে তাতে। প্যাকেটের একদম নিচে একটি চিরকুট পরা হয়নি জাওয়াদের। আজ পড়তে ইচ্ছে করছে। এই যে জাওয়াদ সাহেব, ভালো আছেন? শুধু শুধু উপহার দিতে ইচ্ছে করছিল না। ভালোবাসা দিবসের উপহার হওয়া উচিত ভালোবাসার সাথে, কিন্তু ভালোবাসা জাহির করার ভাষা যে আমি পারি না। আপনি কি জানেন, আপনাকে নিয়ে লিখতে গেলে আমি শব্দ খুঁজে পাই না। মনের মধ্যিখানে অবাধ জোয়ার হানা দিলেও আমি ভাষাহীন হয়ে পড়ি। আমি এখন শব্দ হাতড়াচ্ছি। কি যন্ত্রণা দেখুন তো। মনের কথা বলতেও এত জ্বালা। জানা থাকলে এসব নিজেকে আটকাতাম না আমি। অবশ্য আমি কিন্তু নিজ থেকে এসবে জড়াইনি, এমনি এমনি হয়ে গেল সবটা। বুঝতেই পারলাম না। নিজেকে শতবার আটকাতে চাইলাম, পারলামই না। আমার নির্লজ্জ চোখখানা আপনার দিকে তাকিয়ে রয়। মনে হয় সময় থেমে যাক, আমি তাকিয়েই থাকি। এই দেখার যেন শেষ না হয়। আমি একদম আপনার প্রেমে পড়তে চাইনি, বুঝলেন? কিন্তু 6 বছর আগের কিশোরীকে কড়া শাসনে রাখলেও এই অসহ্য বেসামাল মনকে কি করে শাসন করি? আবার মুখ থুবড়ে আপনার প্রেমে পড়লাম আমি। এই প্রেমে পড়ার বিষয়টা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর কুৎসিত একটা অনুভূতি, জানেন তো? সুন্দর কারণ আমার মনে হয় কেউ যেন হুট করি আমার নির্জীব জীবনে এক ফোঁটা রং ঢেলে দিয়েছে। আর কুৎসিত কারণ আমি মন আর মস্তিষ্কে আপনার একচ্ছত্র অধিকার হয়ে গেছেন আপনার। কি যন্ত্রণা বলুন তো।
এই মিষ্টি যন্ত্রণা থেকে অবশ্য আমি মুক্তি চাই না, কারণ আমি চাই এই ধলা গরুটা শুধু আমারই থাক। প্রেম নামক নীল বিষ আমি সেবন করেছি জাওয়াত সাহেব, এর প্রতিষেধক কেবল আপনি। কি বোকা বোকা কথা, অথচ এটাই সত্যি। জানেন, আমি যখন আপনাকে এইসব বোকা বোকা কথা লিখছি, আমি একই সাথে কাঁদছি আর হাসছি। কাঁদছি কারণ আমার হৃদয় ভার হয়ে আসছে, তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে আমার। মনে হচ্ছে আপনি যদি এই চিঠিটাকে অবজ্ঞা করেন, আমি হয়তো ভেঙে গুড়িয়ে যাব। আর হাসছি কারণ আমার নিজেকে উন্মাদ লাগছে, ভীষণ উন্মাদ। আচ্ছা জাওয়াত সাহেব, প্রেমে পড়লে কি মানুষ পাগল হয়ে যায়? আমি কি পাগল হয়ে গেছি? কি সাংঘাতিক বলুন। শেষমেশ কিনা একটা পাগলের সাথে আপনাকে ঘর করতে হবে। ইস, আপনার জন্য দুঃখই হচ্ছে। অবশ্য আমার কাছে একটা উপায় আছে। যেমন বিষে বিষে বিষ ক্ষয়, তেমনি পাগলে পাগলে পাগলামি ক্ষয়। আপনিও যদি আমার মতো পাগল হয়ে যান, তাহলে আমাদের সংসার জীবন সুন্দর হয়ে যাবে। কি জাওয়াত সাহেব, হবেন নাকি আমার জন্য পাগল? জাওয়াত গা এলিয়ে দিল, হাতখানা চোখের উপর রেখে আনমনে বলল, আমি হয়তো সত্যি পাগল হয়ে গেছে। জাওয়াদের মামির মন আজ ভালো নেই। মন খারাপ থাকলে তার রান্না বান্না করতে ইচ্ছে হয় না। আজও তার রাখতে ইচ্ছে হচ্ছে না। তিনি ভারী গলায় জাওয়াতকে বলল, তুই বাড়ি চলে যা, আজ রান্না নেই, মন ভালো নেই আমার। আমি তো খেতে আসিনি, কাজে এসছে। কিন্তু আপনার মন ভালো না কেন মামি? মামি নাক টেনে টেনে বললেন, জানিস পড়া বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বলেছে সে নাকি ঠক। কত বড় বেকুবের দল ভাব, গজব পড়বে দেখিস এদের উপর। ভালো মানুষকে কিনা বলে ঠক। এরা কি জানে বড় বাবার ক্ষমতা? বাজারে এক এক বেকুব ঘুরে বেড়ায়, যত সব। পড়া বাবার জেলে যাওয়ার কথাটা শুনে খুব অবাক হলো না জাওয়াত। এমনটা হবারই কথা ছিল। লোকটা ভাওতাবাজ, তাতে তো সন্দেহ নেই। সে কেন তার প্রলোচনে এসেছিল সেটাই প্রশ্ন। তার মতো যৌক্তিক পুরুষ কিনা স্বপ্ন থেকে বাঁচতে তার শরাপন্ন হয়েছে। হাস্যকর, নেহাত হাস্যকর। কি কি না করেছে লোকটির কথা মতো। কাউকে বললে সে নির্ঘাত তাকে মাথা খারাপ উপাধি দিয়ে দেবে। কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েই গেছে, সেই উত্তরগুলো পড়া বাবাই দিতে পারবে। ফলে মামিকে শুধালো, উনি কোন থানা আছেন মামি? মোহাম্মদপুর থানার সামনে দাঁড়িয়ে আছে জাওয়াত। মনটা খচখচ করছে। সে এখানে কেন এসেছে? সে কি বিশ্বাস করেছে পড়া বাবা তার অস্বাভাবিক মনস্থিতিকে শান্ত করতে পারবে? সে কি অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছে? আজকাল মনটা খুব দুর্বল হয়ে আছে। এক তীব্র অচেনা অনুভূতি তাকে কাবু করে ফেলেছে। এই অনুভূতিটার নামটা তার জানা নেই, তবে অনুভূতির উৎস চিঙ্কি। অদ্ভুত ব্যাপার ঘটেছে। গত পরশু সে চিঙ্কির কলেজে গেছে। দূর থেকে চিঙ্কিকে দেখতে সে ছুটে লুকিয়ে গেছে। হৃদয় বেসামাল ভাবে স্পন্দিত হচ্ছিল, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই বুকের খাঁচা থেকে বেরিয়ে যাবে হৃদয়। কি অদ্ভুত! থানার লকআপে বন্দী পড়া বাবা। তার মুখে ক্লেশের চিহ্ন নেই। হাফ প্যান্ট পরিহিত মানুষটি পায়ের উপর পা তুলে চাটাইয়ে শুয়ে আছে। তার মুরিদ এখন লকআপের বাকি আসামি। জাওয়াত যেতে সে চোখ বন্ধ অবস্থায় শুধালো। জাওয়াত স্থির নজরে তাকিয়ে আছে পড়া বাবার দিকে। পড়া বাবা এমন এক অদ্ভুত কথা বলেন, তিনি অপর মানুষটিকে চমকে দিতে চান। এটাই তার ব্যবসা। ফলে চোখ বন্ধ করে তার আগমন অনুমান করা খুব কঠিন কাজ নয়। জাওয়াত সেলের সামনে চুপ করে দাঁড়িয়ে রইল। পড়া বাবা চোখ মেলে চাইলেন। তার মুখে সেই স্মিত হাসি। তার আন্দাজ লেগে গেছে বলে কি এত আনন্দিত? বোঝা গেল না। তিনি উঠে বসলেন। জেলেও তার মুরিদের অভাব নেই। এই সেলের অন্য কয়েদি তার চটি এগিয়ে দিল। সে তাতে পা গলিয়ে ধীর গতিতে এগিয়ে এলেন। সামনাসামনি দাঁড়ালো জাওয়াতের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পড়া বাবা স্বাভাবিক স্বরে বললেন, তোমার মামি কেমন আছেন? ওনাকে বলো চিন্তা না করতে, আমি চলে আসবো খুব দ্রুত। এটা কাইন্ড অফ ভ্যাকেশন আমার জন্য। জেলে বসে ভাওতাবাজি বাদ দিতে পারলেন না? পড়া বাবা রহস্য করে হাসলেন, যেন খুব মজার কথা বলেছেন জাওয়াত। জাওয়াতের কপালে ভাঁজ পড়ল, ভ্রু কুঞ্চিত হলো। জেলে থেকেও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? পড়া বাবা তাকে অবাক করে কনস্টেবলকে বলল, ভাইজান একটু বের হব, দম বন্ধ লাগছে, একটু হাওয়া খাবো। কনস্টেবল তার পান খাওয়া হলুদ দাঁত বের করে বলল, বাবাজি যে কি বলেন, অনুরোধ না, হুকুম করেন। না না, আমি অন্যায় করি না। জাওয়াতকে অবাক করে তার সেলের দরজা খুলে দিল কনস্টেবল। পড়া বাবা বের হলেন, হাত পা টানা দিলেন। হাসি মুখে জাওয়াতকে বললেন,
চলো একটু হেঁটে আসি। পুলিশ স্টেশনের পেছনে বিশাল জায়গা, একদম শেষ প্রান্তে একটি কৃষ্ণচূড়া গাছ আছে। লাল রঙে নুয়ে গেছে গাছের ডালগুলো। কি চমৎকার লাগছে রক্তাক্ত গাছটা। নীল আকাশের নিচে রক্তাক্ত কৃষ্ণচূড়া। পরা বাবা সেই গাছের নিচে হেলান দিলেন, একটা বেনসন সিগারেট ধরালেন। অঙ্গভঙ্গি মুখভাব দেখে মনে হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট ধরানো তার রোজকার ব্যাপার। একজন জেলের কয়েদি এত স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট টানছে যেন কিছুই হয়নি। অবশ্য কনস্টেবলকে আচরণ দেখে জাওয়াত অনুমান করেছে জেলে জামাই আদরি পাচ্ছে মহাশয়। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে সিগারেট, কুণ্ডলিত ধোঁয়া মিশে যাচ্ছে সমীকরণে। জাওয়াত ক্রুদ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ দিনের পর দিন অতি প্রাকৃতিক ঢং ধরে মানুষকে ঠকাচ্ছে। মানুষ অন্ধকারে তাকে বিশ্বাস করছে, তাকে পীর মুরিদ ভাবছে, তার কাছে সাহায্য চাচ্ছে। পরা বাবা ধোয়া ছেড়ে বললেন, কি দেখছো? দেখছে এটি মানুষ কতটা জানোয়ার হয়, অন্য মানুষকে ঠকিয়ে কতটা স্বাভাবিক চিত্তে সিগারেট টানতে পারে। আমি মোটেই মানুষ ঠকাই না, আমি তাদের সাহায্য করি। ভুং ভাং বুঝিয়ে মানুষের টাকা হাতানোর সাহায্য। তুমি কি স্বপ্ন থেকে পরিত্রাণ পাওনি জাওয়াত? তাচ্ছিল্য স্বরে শুধালেন পরা বাবা। যাওয়ার একটু থমকালো। পরা বাবা সিগারেটে টান দিলেন, স্মিত হাসি অক্ষত রেখে বললেন, তুমি স্বপ্ন থেকে পরিত্রাণ পেতে এখন বাস্তব জীবনে তাকে দেখছো, প্রতিনিয়ত দেখছো। অন্ধের মাঝে তাকে দেখছো, আবার মাঝে মাঝে নিজের ইচ্ছে মতো তাকে দেখছো। কি ভুল বললাম? জাওয়াত সুচালো নয়নে তার পানে চেয়ে রয়েছে। পরা বাবা সিগারেট এগিয়ে বললেন, খাবে? না। রাগ কমছে না তো? আপনি এত কিছু জানেন কি করে? বলবেন না? বলবেন আপনার আধ্যাত্মিক শক্তি আছে? নাই, নেই তো। পরা বাবা আবার রহস্য করে হাসলেন। লোকটির হাসি বিশ্রী মেকি হাসি, মানুষকে চমকে দিতেই এই ঘন ঘন হাসির ঢং। পরা বাবা তার সিগারেট শেষ করলেন, ফিল্টার পিষলেন স্যান্ডেল দিয়ে, তারপর বললেন, তোমার কি মনে হয় আমি কি? একজন ঠক। সেটাই তো বটেই। আর জাওয়াত উত্তর দিল না। পরা বাবা তার দিকে চাইলেন। জাওয়াদের চোখে মুখের ক্ষিপ্ততা কমে কৌতূহল ফুটে উঠেছে। পরা বাবা আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মানুষের সমস্যা কি জানো? তারা সবকিছু সমাধান খুঁজে, বিপদ আপদ দুঃখ জীর্ণতা ব্যাপারগুলোকে তারা মোকাবেলা করতে চায় না, চায় শুধু পরিত্রাণ। আমিও তাদের পরিত্রাণ দেই, বিনিময়ে একটু পারিশ্রমিক নেই। এটা দোষের কিছু নয় নিশ্চয়ই, আমি তো খুন করছি না, তাদের শুধু বিশ্বাসের সাহায্য নিচ্ছি। আপনি এত কিছু কি করে বলতে পারেন? ট্রিক, মাইন্ড রিডিং, ম্যানিপুলেশন, বডি ল্যাঙ্গুয়েজ, অবজারভেশন, লজিক। ও হে ছোকরা, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, প্যারাসাইকোলজির উপর কাম করেছি। এই দেশে এসব কিছুর মূল্য নেই, চাকরি নেই, টাকার অভাবে যখন ট্রেন স্টেশনে ঘুমালাম তখন আমার মাথায় এই বুদ্ধি এসেছে, এখানে কতজন তাবিজ দিত, মানুষ সেই তাবিজ কিন্তু আর বলতো আমি সফল হলে আপনাকে খুশি করে দেব। সেখান থেকেই এই ব্যবসা। আর ওই ডিম আর চুল? এগুলো ট্রিক ছিল, আসল ডিম নয় এগুলো। আমাকে এগুলো বলছেন কেন? পরা বাবা হাসতে হাসতে বললেন, কারণ তুমি বাজারের চেষ্ট বোকা, তাই বলছি। নয়তো কেউ নিজের মনের অনুভূতি বুঝতে পারে না। জাওয়াত তার দিকে তাকিয়ে রইল। কি বলছেন উনি? পরা বাবা জাওয়াদের কাঁধে হাত রেখে হতাশ স্বরে বলল, আমি তোমাকে লালার ট্রিকটা বলেছিলাম এই ভেবে যেন তুমি মেয়েটিকে চুমু খাও। চুমু খাওয়ার পর তোমার মনের দ্বিধা দূর হয়ে যাবে, কিন্তু তুমি একটা বেকুব। মানে হলো তোমার কেসটা প্রেম সংক্রান্ত ছিল, তাই স্বপ্ন টপ্ন সবই তোমার আবেগের জর্জরিত অবচেতন মনের কারসাজি। তোমার বেড়ে ওঠা ভিন্ন ভঙ্গিতে তোমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে ইউ হ্যাভ টু বি এ গুড বয়। এটাই তোমার জীবনের মতো, তুমি সেটাই সারা জীবন করেছো। সবার চোখের নিজের একটা আলাদা ইমেজ তৈরি করেছো, সে কারণ তোমার মাঝে দ্বন্দ্বের জন্ম। তোমার ধারণা তোমার এই গুড বয় ইমেজ আর সৌন্দর্যের জন্যই সবাই তোমাকে দেওয়ান। তোমার ধারণা তুমি কারোর প্রতি দুর্বল নও, তুমি তোমার মনে বিরাজ করো, কিন্তু তোমার মনে রাজ করার কেউ নেই। সে কারণে তুমি কারোর প্রেমে পড়ো না, কারোর প্রতি দুর্বলতা হয় না। কিন্তু তোমার এই আত্মপ্রেমী হৃদয়কে গ্রাস করলো 15 বছরের চিঙ্কি। রোজালিন কার্টরাইটের মতে আবেগের স্বপ্ন হচ্ছে অবচেতন মনে আবেগজনিত অভিজ্ঞতাকে প্রক্রিয়া করতে সাহায্য করে। তুমি যখন প্রথম চিঙ্কির মেয়েটাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছিলে, সেটা ছিল তোমার অবচেতন মনের আবেগ। অবচেতন মন একটা রহস্যের খনি, সে হুটহাট খেলা খেলে,
খেলা খেলতে সে মজা পায়। চেতন মনকে আমরা শাসন করতে পারি, বাধা দিতে পারি, কিন্তু অবচেতনকে নয়। তোমার বাবা যখন তোমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো, তখন তোমার অবচেতন মন চিঙ্কি অঙ্কন করলো, তার সাথে বিয়ের একটি স্বপ্ন দেখলো। তার অবশ্য কোনো সঠিক ব্যাখ্যা আমি দাঁড় করাতে পারিনি। আমার ধারণা চিঙ্কি প্রথম রমণী ছিল যার সাথে তুমি খারাপ আচরণ করেছিল। অবচেতন মনের সেই স্মৃতিটার জন্য অপরাধ সৃষ্টি হয়েছে। সেই অপরাধ থেকেই তোমার অবচেতন মন তোমাকে এই স্বপ্ন দেখিয়েছে। স্বপ্নে তোমাকে চিঙ্কি বলেছে সে তোমার থেকে বদলা নেবে, তো তুমি ভয় পেয়ে গেলে। এটাকে মুড কনগ্রাইটিং ইফেক্ট বলে। ভয় ভীতি থেকে মানসিক অবস্থায় অধপতন, সেই থেকে তোমার বাস্তব জীবনে তার প্রভাব। তোমার প্রেমিকার সাথে ব্রেকআপটা আগেই হতো, কিন্তু স্বপ্ন দেখার পরনিন্দ হয়েছে বলে তুমি মেনে নিয়েছো সেটা স্বপ্নের জন্য। বাকি ঘটনাগুলো তেমন। যেদিন তুমি চিঙ্কির দেখা পেলে তার প্রতি তোমার আবেগ ঘন হলো, অবচেতন মন তার প্রতি ঝুঁকলো, সে ক্ষণে ক্ষণে তাকে দেখতে চাইলো, অকারণেই তার সান্নিধ্য চাইতো। এসব কারণে সে তোমাকে বোকা বানালো, কিন্তু চেতন মন্ত্র দৃশ্য সে চিঙ্কির প্রেমকে অস্বীকার করলো। সেই চেতন আর অবচেতন দ্বন্দ্বে তুমি ফেসে গেলে। এখন যখন স্বপ্নে সে দেখা দিচ্ছে, অবচেতন মন তাকে কল্পনার জগৎ থেকে বাস্তবে নিয়ে এসেছে। জাওয়াদ মাটির দিকে তাকিয়ে রয়েছে, তার অনুমতিগুলো কেমন জট পেকে যাচ্ছে। সে কি সত্যি চিঙ্কির প্রেমে পড়েছে? তাহলে সেটাকে মেনে নিতে কষ্ট কেন হচ্ছে তার? পরা বাবা ধীর স্বরে বললেন, তুমি চিঙ্কির প্রেমে আখণ্ড ডুবেছ জাওয়াত। রিয়েলিটি মেনে নাও, অহেতুক দ্বন্দ্ব করো না। ভাবতো চিৎকার সাথের মুহূর্তগুলো তোমার কাছে কি বিরক্তিকর? তার সাথে কথা বলতে, তার সান্নিধ্যে থাকতে তোমার কি ভালো লাগে না? লাগে, সেটা তো আমার সবার সাথেই লাগে। উফ, সবার সাথে লাগো না জাওয়াত। আচ্ছা ধরো, চিঙ্কির সাথে কাটানো মুহূর্তগুলো তুমি কি কখনো তোমার 1 বছরের প্রেমিকা শাম্মীর সাথে কাটিয়েছো? তার মান ভাঙাতে তার বাড়িতে নিয়ে শীতের মধ্যে দাঁড়িয়ে জ্বর বাঁধিয়েছো? সেগুলো তো স্বপ্নের জন্য। পরা বাবা হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, আসলে তুমি নির্বোধ, ছাগল, গাধা, একটা গণমূর্খ। জাওয়াদ চুপ করে রইল। পরা বাবা এবার থমথম স্বরে বলল, আচ্ছা ভাবতো চিঙ্কির সাথে তুমি একটা লম্বা বাইক ড্রাইভে যাচ্ছ, কেমন লাগবে? ভালো। এবার ভাবো চিঙ্কি অন্য একজন পুরুষের সাথে লম্বা বাইক ড্রাইভে যাচ্ছে, তোমার কেমন লাগবে? জাওয়াদের কপাল কুঁচিয়ে গেল, সে উত্তর দিল না। পরা বাবা ধীর স্বরে বললেন, ভাবো অন্য একজন পুরুষের সাথে চিঙ্কি রাতভর কথা বলছে, তার সাথে মেলায় ঘুরতে যাচ্ছে, তার সাথে গিফট কিনছে, তার সাথে চিঠি লিখছে, তাকে চুমু খাচ্ছে, কেমন লাগবে? চিঙ্কির বিয়ে অন্য একজনের সাথে হচ্ছে, সে অন্য কাউকে ভালোবাসে, আর তুমি তার ত্রিসীমানায় কোথাও নেই। তার জীবনে তোমার অস্তিত্ব নেই, তুমি চিন্তা চেতনায় তোমার অস্তিত্ব নেই, তুমি কোথাও নেই। জাওয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখ কাঁপছে, কপালে প্রগাঢ় ভাঁজ, মুখশ্রীতে সূক্ষ্ম যন্ত্রণার ছাপ। পরা বাবা হাসলেন, মৃদু স্বরে বললেন, এখন বলবে চিঙ্কিকে ভালোবাসো না? সেদিন এগুলো কেন বোঝেননি? কেন ভূমি বলেছিলেন? খুব ধীর স্বরে শুধালো জাওয়াদ, কণ্ঠে বিরহের ছাপ। পরা বাবা বলল, তুমি জাদুর পরিত্রাণে এসেছিলে জাওয়াত, প্রেম খুঁজতে না। আজ কেন? ওই যে তুমি, বাজারের সবচেয়ে বড় গাধা। দয়া হলো, সবাই নিজের স্বপ্নে দেখা রাজকন্যা পায় না জাওয়াত, তুমি পেয়েছো, হারিও না। আমি আসছি, ওসি এসে আমাকে না দেখলে গোসা করবে। পরা বাবা চলে গেলেন। জাওয়াদ দাঁড়িয়ে আছে, সে ভালোবাসে চিঙ্কিকে, কিন্তু চিঙ্কি যে তার প্রতি বিশাল চায়নার প্রাচীর তুলে দিয়েছে, সেটা রুখবে কি করে? চিঙ্কি তাকে ঘৃণা করছে না, অভিমান করছে না, অভিযোগ করছে না। চিঙ্কির জীবনে কোথাও সে নেই, নিজের দোষে সব নষ্ট করে দিয়েছে সে। কি করে আবার সব ঠিক করবে? চিঙ্কি কি বুঝবে তার মনের কথা? ক্ষমা করে ভালোবাসবে তাকে? ঝকঝকে রোদ, সতেজ সকাল, উষ্ণ রোদ্দুরে দগ্ধ সমীকরণে উঠছে দীপশিখার চুল। আজ খোপা করতে ভুলে গেছে সে। সকালবেলা গিয়েছিল নীল খেতে, কিন্তু কাজ হয়নি, বইয়ের দোকানটা খোলা ছিল না। কিছু নতুন বই পড়বে বলে ঠিক করেছে, যদিও বই হাতে নিলেই জ্বর আসার উপক্রম হচ্ছে। তাই ঠিক করেছে নতুন বইয়ের গন্ধ শুকবে। বইয়ের দোকানের ছেলেটা বলেছিল তাকে কিছু একটা বই জোগাড় করে দিবে, সময়ে ঠিক করে দিয়েছিল। তাই তো এত তাড়াহুড়া করে বেরিয়ে আসা, কিন্তু দোকানটাই খোলেনি। দীপশিখা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল।
ফোন দিল, অথচ ছেলেটা ফোন ধরলো না। ছেলেটা ভালো আছে তো, কে জানে। দীপশিখা নিষ্পৃহ ভঙ্গিতে হাঁটছে, চুলগুলো মুখের ওপর আছড়ে পড়ছে। ক্লাস করতে ইচ্ছে হচ্ছে না আজ। বাসায় যাবে না সে। বাসায় গেলেই মা বিয়ের পাত্রের ছবি দেখানোর কার্যক্রম শুরু করবে, যা মোটেই ভালো লাগছে না। দীপশিখার সাথে নিরুপমা কবিরের সম্পর্কটা খুব অন্যরকম। নিরুপমা কবির খুব চমৎকার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। কত কত পুরস্কার যে তিনি পেয়েছেন তার হিসেব নেই। দীপশিখাদের বাসায় একটি কাঠের আলমারি আছে, যাতে নিরুপমার সব পুরস্কারগুলো ঠাসা। ছোটবেলায় সে টেলিভিশনে অনুষ্ঠান করত। এত সুন্দরী গুণী মেয়েটি হুট করে প্রেমে পড়ল এক বেগুন পুরুষের, যার কথার আগা মাথা নেই। মোস্তফা তার কাছে কেবলই বামন, অথচ বামন হয়েও চাঁদ হাতে পেল। সকলের অমতে একটি নতুন দুনিয়া গড়ল তারা। কিন্তু সেই দুনিয়ার মধ্যে নানা উথাল পতন। দীপশিখা হবার পর ডাক্তার জানিয়ে দিলেন নিরুপমা আর মা হতে পারবেন না, কারণ তার ইউটেরাস ফেলে দিতে হয়েছে। শরীরের অবস্থাও অধপতন ঘটল। প্রেগন্যান্সি, ডায়াবেটিস পাকাপোক্তভাবে শরীরে বাসা বাঁধল। অসুস্থতার জন্য গান ছেড়ে দিতে হলো। মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ল নিরুপমা। তার উপর থেকে দীপশিখার গড়ন নিয়ে নানাবিধ টিপ্পনি, কথাবার্তা, সব মিলে এই এক কঠোর জেদি মায়ে পরিণত হলেন নিরুপমা। তিনি নিজের মতো মেয়েকে সুখে দেখতে চান। মেয়ের জীবনে সবকিছু তার মতো করে সাজাতে চান তিনি। সবকিছুতে তার হস্তক্ষেপ হতেই হবে। মোস্তফা তাকে বাধা দেন না, কারণ স্ত্রীকে নিজের মানসিক পরিস্থিতির সাথে সর্বদা লড়াই করতে দেখেছেন। তবে মেয়ের ব্যাপারটা স্ত্রী আড়ালেই তাকে প্রশ্রয় দেন। তিনি জানেন দীপশিখা কখনোই কিছু বলবে না। এবারও তাই হলো। দীপশিখার খালারা ছেলেদের সম্বন্ধ আনছে, নিরুপমা দীপশিখার সাথে তাদের ফর্দ আনছে। ফলে বাবাই তাকে বুদ্ধি দিলেন, যত পারিস ব্যস্ত থাক। কিন্তু ক্লাসেও যেতে ইচ্ছে করছে না। এই তো পশুর কথা। যে ক্লাসমেটরা তার খোঁজ নেয় না, তারাই শুধাচ্ছিল, তোমার বিয়ে হয়ে গেছে দীপশিখা? বরের সাথে ছবি দেখি। আমার বিয়ে হয়নি। নিষ্পৃহ ক্লান্তভাবে উত্তর দিল দীপশিখা। মেয়েটি ঠোঁট টিপে হাসলো যেন। পর মুহূর্তেই মেকি করুণা দেখিয়ে বলল, মন খারাপ করো না, সুন্দর ছেলেগুলো একটু স্বার্থপর হয়। মেয়েটি কি বোঝাতে চেয়েছে বুঝতে পারছে দীপশিখা। অন্য সময় হলে কথাটা গায়ে মাখতো না সে, কিন্তু সেদিন কেন যেন কথাটা মনে লাগলো সুইয়ের মতো। সেই সাথে তীব্র ব্যথা ছড়িয়ে পড়লো হৃদয়ে। দীপশিখার ভালো লাগে না যখন তাকে প্রশ্ন করে, বিয়েটা কেন ভেঙে দিল? ভেঙে দিল? বিয়েটা দীপশিখা নিজে ভেঙেছে, কারণ এই মুহূর্তে নিজের আত্মসম্মানের ভারটা বেশি লাগছিল। কারোর জীবনে অপ্রিয় মানুষ হতে থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সে অসুন্দর হতে পারে, ফেলনা নয়। দীর্ঘশ্বাস ফেললো সে। হঠাৎ পা আটকালো। কিছু সময় তাকিয়ে রইল। ভার্সিটির সামনে একটি নতুন কেকের দোকান খুলেছে, ছোট্ট কেকের দোকান, কিন্তু নামটা মনে ধরল দীপশিখার, হ্যাভ সাম সুইটস। মিষ্টি একটা নাম। দরজাটা খুলতেই ডোর চিম টুং টাং করে শব্দ করে উঠল। ভেতরের সাজসজ্জাটা খুব পরিপাটি। একজন পুরুষ কাস্টমার আছে। দোকানের ম্যানেজার মেয়েটি হাসি মুখে বলল, কিছু লাগবে ম্যাম? আপনাদের কাছে চকলেট কেক হবে? জি, এই যা আমাদের সব আইটেম। মেয়েটি উত্তর দিলেও তা কানে আনলো না দীপশিখা, কারণ সামনের পুরুষটির হঠাৎ উপস্থিতি তাকে অপ্রস্তুত করলো। জাওয়াদ এখানে? দীপশিখাকে দেখেই জাওয়াদ হাসলো। অনেকক্ষণ পর তার দিকে তাকিয়ে রইল সে স্নিগ্ধ হাসি সরল না। দীপশিখা চোখ সরিয়ে নিল। তার সময় লাগলো নিজেকে সামলাতে। সম্পূর্ণ উপেক্ষা করে সে দোকানদার মেয়েটিকে বলল, আমাকে একটা চকলেট কেক দিন। জাওয়াদ কিছু সময় তাকিয়ে রইল দীপশিখার দিকে, তারপর সাথে সাথে আগ্রহ ভরে প্রশ্ন করলো, দীপশিখা, এটা সত্যিই তুমি? আমি ভাবছিলাম আমি আবার কল্পনা করছি। তুমি এখানে কি করছো? আজ তোমার ক্লাস নেই? দীপশিখা উত্তর দিল না। দীপশিখার এমন উপেক্ষার জন্য প্রস্তুত ছিল না সে জানে দীপশিখা তাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবে। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছিল সে, তাই নিরজ্জ হয়ে আবার শুধালো, এখানে চকলেট কেকটা ভালো। অবশ্য আমি রেড ভেলভেট কেকটা খেয়েছি, ওটাও ভালো। ওটা ট্রাই করে দেখতে পারো। আমি ভেবেছিলাম তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু ভাগ্যিস করতে হলো না। অবশ্য আমি সারাদিনই আজ ফ্রি, ছুটি নিয়েছি অফিস থেকে। বেশ কামাই হয়ে গেছে আমার। তবুও দীপশিখা কোনো উত্তর দিল না। তার কেকটি নিয়ে টাকা চুকিয়েই হাঁটা দিল।
জাওয়াত নিজের প্যাকেটটি নিয়ে তার পিছু নিল। তার পেছন পেছন হাঁটতে লাগলো সে। দীপশিখা ব্যাপারটি লক্ষ্য করে বিরক্ত বোধ হলো তার, কিন্তু সম্পূর্ণরূপে জাওয়াতকে উপেক্ষা করার জন্য মনস্থির করছে সে, তাই বিরক্তিটা প্রকাশ করলো না। ঠিক তখনই তার হাত টেনে ধরলো জাওয়াত। আকস্মিক হ্যাচকা টানে দীপশিখার হাত থেকে কেকের প্যাকেটটা পড়ে গেল। রাগান্বিত স্বরে কিছু বলতেই যাবে, সাথে সাথে জাওয়াত কঠিন স্বরে বলল, রাস্তায় না দেখে হাঁটার স্বভাব তোমার যাবে না? এখনই তো মোটরসাইকেলটা গায়ে উঠেছে তো। দীপশিখা পাশে তাকাতেই দেখলো ক্ষিপ্ত গতিতে একটি মোটর সাইকেল তার পাশ দিয়ে চলে গেছে। ফলে সে কঠিন শব্দগুলো জাওয়াতের উদ্দেশ্যে সাজিয়েছিল সেগুলো গিলে নিল, নিজেকে ছাড়িয়ে নিল। কেকের প্যাকেটটা মাটি থেকে তুললো। পুরো কেক চটকে গেছে, খাওয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেললো দীপশিখা। আজকে দিনটা বুঝি খারাপ। কপালের সমান্তরাল ভাঁজগুলো স্বাভাবিক করে হাঁটতে যাবে, তখন আবার হাতটা টেনে ধরলো জাওয়াত। দীপশিখা তার দিকে তাকাতেই সে বলল, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তোমার জন্য এতটা কষ্ট করে এসেছি। দীপশিখা তাচ্ছিল্য বলে হেসে বলল, আবার আমায় নিয়ে স্বপ্ন দেখেছেন? দিন খারাপ যাচ্ছে বলে এখন আবার আমার মুখ দেখতে হবে? দীপশিখার প্রশ্নে থতমত খেলো জাওয়াত। না, সে কোনো স্বপ্ন দেখছে না। সেদিন খারাপ যাচ্ছে বলে দীপশিখাকে দেখতে আসেনি, এসেছে মনের ব্যথা কমাতে। মেয়েটি তো জানে না কি ভীষণ মায়ায় সে তাকে আস্তে পিষ্টে ছড়িয়ে ফেলেছে। ক্ষণে ক্ষণে তাকে দেখার তীব্র নেশা ধরে, তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। ফলে অপরাধী স্বরে উত্তর দিল, না। তাহলে আমায় কেন বিরক্ত করছেন? কারণ তোমাকে বলার কিছু ছিল। কিন্তু আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। জানি, তবুও নির্লজ্জের মতো এসছে। জানি কথাগুলো আবল তাবল লাগবে, কিন্তু বিশ্বাস কর দীপশিখা, আমি আর পারছি না। আমি একটা বলদ যে নিজের অনুভূতি বুঝতে পারি না। কিন্তু সত্যি বলছে, আমি স্বপ্নের জন্য তোমার সাথে দেখা করতে আসিনি। এসেছি কারণ আমার মনের খোরাক হয়ে গেছো তুমি। আমি তোমাকে। কথাটা শেষ করার আগেই থামিয়ে দিল দীপশিখা। তার চোয়াল শক্ত হয়ে গেছে, চোখের দৃষ্টিতে প্রখরতা। কঠিন স্বরে বলল, আপনার সাথে ভালোবাসা খেলার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই জাওয়াত সাহেব। আপনি এসব ফাত্রামো অন্য কারোর সাথে করুন প্লিজ। আমায় ক্ষমা করবেন, আসছি। দীপশিখা যেতে নিলেই আবার হাতটা টেনে ধরলো জাওয়াত। কাতর স্বরে বলল, প্লিজ আমার কথাটা শোনো চিঙ্কি, আমি সত্যি বলছি। আমি তোমার জীবনে কেউ না হলেও তুমি আমার অনেক কিছু। আমি তোমাকে পাগলের মতো দেখতে চাই, তোমার কণ্ঠ শুনতে চাই, রাত ভর তোমার সাথে অহেতুক কথা বলতে চাই, তোমার হাসিটা দেখতে চাই, যা শুধু আমার জন্য ছিল। প্লিজ চিঙ্কি। দীপশিখা শীতল ভাবে তার হাত ছাড়িয়ে নিল। বরফ শীতল স্বরে বলল, আমি চাই না, আমি আপনার খেলনা হতে চাই না। আমি বোকার মতো আপনার কথাগুলো নিজেকে আপাদমস্তক ভাসিয়ে দিতে চাই না আমি, কারণ আমি আপনাকে আর ভালোবাসি না। বলে সে পা বাড়ালো। সে চলে যাচ্ছে। যাওদের মস্তিষ্ক ভাসছে পড়া বাবার কথাটা। চিঙ্কির বিয়ের জন্য একজনের সাথে হচ্ছে, সে অন্য কাউকে ভালোবাসে, আর তুমি তার ত্রিসীমানার কোথাও নেই। তার জীবনে তোমার অস্তিত্ব নেই, তাই চিন্তা চেতনায় তোমার অস্তিত্ব নেই, তুমি কোথাও নেই। এভাবেই কি চিঙ্কির সাথে তার গল্পটি সমাপ্তি ঘটবে? এভাবেই তাদের রাস্তা পৃথক হয়ে যাবে? সে চিঙ্কিকে বোঝাতে পারবে না সে তাকে সত্যি ভালোবাসে। জাওয়াত বেপরোয়ার মতো ছুটলো, চিঙ্কির বাহু টেনে ধরে নিচের দিকে ফেরালো। উন্মাদের মতো বলল, ভুলটা আমার ছিল। আমি নিজেকে বুঝতে পারিনি। সবসময় ভেবেছি তোমার প্রতি অনুভূতিগুলোর প্রেম নয়। বোকার মতো প্রশ্ন করে গেছি আমি, তোমার প্রেমে কেন পড়ব? কেন আমার প্রেমে পড়া যায় না বুঝি? দীপশিখার প্রশ্নে থতমত খেয়ে গেল জাওয়াত। চিঙ্কির চোখ কাঁপছে, টলমল করছে তা। জাওয়াত কথাটা এভাবে বলতে চায়নি। সে প্রেমের কথা বলায় পটু নয়। চিঙ্কি তার হাত ছাড়িয়ে নিল, ধরা গলায় বলল, কখনো আমার সামনে আসবেন না আপনি। আপনি একটা জঘন্য মানুষ। জাওয়াত অসহায় চোখে তাকিয়ে রইল। বুকের মধ্যে কানে চিনচিনে ব্যথা অনুভব করলো। চিঙ্কি আবার তাকে ভুল বুঝলো। যে কথাটা সে অর্থে বলতে চায়নি। চিঙ্কি চলে যাচ্ছে, কিন্তু তাকে কোনোভাবেই আটকাতে পারলো না জাওয়াত। বলতেই পারলো না, আমাকে একটু শেষ সুযোগ দাও। বসার ঘরে ক্লান্ত শরীরটা নিয়ে বসে আছে জাওয়াত। তার সামনে বসে আছে জ্যোতি। মোবাইলে চোখ টিকিয়ে রেখেছে আর রাগে ফুঁসছে। মুখখানা লাল হয়ে গেছে ওর। একটু পর পর গাল মন্দ করছে। জাউরা কথাকার, টিপিয়ে তত্তা বানিয়ে ফেলতে ইচ্ছা হয়, ছাগল কথাকার। তার রুষ্ট কণ্ঠে ঘাবড়ালো জাওয়াত।
ভীত স্বরে বলল, কাকে খেলাচ্ছিস? এই গাধা নামটাকে কি শয়তান যেন। এতকাল যখন নায়িকা তাকে ভালোবেসেছে সে নিষ্ঠুরভাবে তাকে মানা করেছে। এখন যখন নায়িকা মনস্থির করে ঠিক করেছে সে এই ছেলেকে ভুলে যাবে তখন শয়তানটা তাকে বলছে ভালোবাসি। চিন্তা কর কি অপদার্থ, অবদস্ত। লেখিকা যদি এই শয়তানের সাথে মিলে দেয় আমি লেখিকাকে বয়কট করব। লেখিকা নায়িকার জন্য একটা ভালো ছেলে আনবে, তার সাথেই বিয়ে হবে। তখন এই গাধা কাঁদবে আর বুঝবে কত ধানে কত চাল। বেয়াদ্দপ একটা। জাওয়াত কেসে উঠল। তার মনে হলো জ্যোতি তাকে বলছে। সে অসহায় স্বরে বলল, বেচারা হয়তো বুঝতে পারেনি। বুঝবে না কেন? প্রেম কি ফিজিক্সের সূত্র নাকি ত্রিকোণমিতিক কোনো অঙ্ক যে বুঝবে না? যখন সময় ছিল বুঝিনি, এখন ঢং করছে। যত সব থাপড়ানো দরকার, পাজি কোথাকার। জাওয়াত মাথা চুলকালো। হ্যাঁ, দোষ সম্পূর্ণ তার। সব শাস্তি সে পেতে রাজি, কিন্তু কোনোভাবেই চিঙ্কিকে হারাতে পারবে না, মোটেও নয়। কিন্তু কি করবে? হঠাৎ একটা বুদ্ধি এলো। জেলের সেলের সামনে দাঁড়িয়ে আছে জাওয়াত এবং পাবেল। পরা বাবা বিরক্তি স্বরে বললেন, কি চাই? পরা বাবার কণ্ঠে তীব্র বিরক্তি প্রকাশ পেলেও তার মুখশ্রী শান্ত। সোডিয়ামের হলুদ আলোতে তার শান্ত মুখপেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। পরনে আজ অন্যদিনের মতো শর্ট আর টি শার্ট নয়, বরং পাঞ্জাবি এবং পাজামা। পাঞ্জাবির হাতাটায় একটা হলুদ দাগ, চট করে দাগটা চোখে পড়ে না। পরা বাবা ঘুমাচ্ছিলেন যখন পাবেল আর জাওয়াত এসে তাকে ডাকলো। ঘুম হয়তো কাঁচা ছিল, তাই কণ্ঠে বিরক্তি। ঘড়ির সময় এখন সন্ধ্যা 6:10। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। জাওয়াত অফিস থেকে পাবেলকে প্রায় পাকড়াও করে এনেছে। পাবেলও একটু বিনোদনের নেশায় এসেছে। পরা বাবার মতো মানুষকে জেলের ভেতর, ব্যাপারটি তার জন্য বিনোদন থেকে কম কিছু নয়। থানার পেছনের দক্ষিণের ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে আছে 3 জন। গাছটি ছোট, কিন্তু ডালপালা ছড়িয়ে বিশাল ছাউনি করে রেখেছে। পরা বাবার ঠোঁটে জ্বলন্ত নিকোটিনের দলা। সে হাত না লাগিয়ে সিগারেট টানছে, 2 হাত পাজামার পকেটে। ধোঁয়া মিলিয়ে যাচ্ছে শীতল সমীরণে। আজ বৃষ্টি হবে হবে করছে। দক্ষিণের শীতল বাতাসে সিগারেট জ্বালালেও একটু বেগ পেতে হচ্ছিল। সিগারেট অবশ্য জাওয়াত এনেছে। সিগারেট পেয়ে পরা বাবার কণ্ঠে বিরক্তি অনেকটা হ্রাস পেয়েছে। কনস্টেবল আর এসআই এর সাথে কি এমন ভালো সম্পর্ক জানা নেই জাওয়াদের, কিন্তু পরা বাবা বললেই তারা লকআপের দরজা হাসি মুখে খুলে দেয়। জাওয়াত যদিও খুব একটা অবাক হয়নি, আগের দিন সে এই ব্যাপারটি খেয়াল করেছিল। তবে পাবেল খুব অবাক হয়েছে। দেশের আইনের এমন ল্যাংড়া অবস্থা বলেই বোধহয় ফাঁসির আসামি পালিয়ে যায়। আমরা খোঁজ পাই 6 মাস পর। পরা বাবা সিগারেটের ফিল্টার ফেলে দিলে পায়ে পিষে শুধালেন, কি চাই তোমার? উপদেশ। নির্লজ্জভাবে উত্তর দিল জাওয়াত। পরা বাবার কপালে ভাঁজ পড়ল, আবার কণ্ঠে বিরক্তি এনে বলল, না, কিসের উপদেশ চাই তোমার হতচ্ছাড়া? তুই তো করে করছেন কেন? তো কি ধূপধনু করবে তোমাকে? আমি কোথাও একটু শান্তি পেয়ে এসেছি। তোমার যন্ত্রণায় আমার ভ্যাকেশন 14টা বেজে গেছে। দোষ তো আপনার। যতক্ষণ বুঝতাম না আমি চিঙ্কিকে ভালোবাসি ততক্ষণ তো ভালোই ছিলাম। এখন তো ভালো নেই। যখন মনে হচ্ছে সে আমার জীবনে নেই তখন আমার বুকে মোচড় দিচ্ছে। ভেতরটা এক সূক্ষ্ম ব্যথা আমাকে অসহায় করে তুলছে। ব্যথাটা সময়ের সাথে সাথে বাড়ে। একটা সময় আমার পাগল পাগল লাগে, হাহাকার করে কাঁদতে ইচ্ছে করে। অথচ সেই মানুষটি আমার মুখ দর্শন করতে চায় না। এর চেয়ে যন্ত্রণার কি হতে পারে বলেন তো? আমি পাগলের মতো হেতিয়ে মরছি, অথচ ও মেঘের মতো হয়ে গেছে, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এবার বলুন আমি কি করব? আমি চিঙ্কিকে ভালোবাসি, কিন্তু আমি সেটা ওকে কি করে বোঝাবো? পরা বাবা মুখ বিকৃত করে একটা শুঁয়োপোকার হাঁটা দেখছেন। যে জাওয়াদের কোনো কথা শুনছে কিনা সন্দেহ। তার সমগ্র আগ্রহ ওই শুঁয়োপোকার মাঝে। জাওয়াত আবার শুধালো, আমি কোনো উপায় বলুন যেন আমি চিঙ্কির ঘৃণার তালিকা থেকে বের হতে পারি। আমি কি করে বলবো? মানে কি? আপনি ভণ্ড বাবা, এমন বুদ্ধি আপনার মাথায় কিচকিচ করার কথা। মাথা ঝাঁকালেই বুদ্ধি পড়বে। পরা বাবা রহস্য করে হাসলেন, ঠাট্টা স্বরে বললেন, আমি পরে ফু দেই, বুদ্ধি দেই না। তোমার বন্ধু তো প্রেম করে, তাকে জিজ্ঞেস করো। সে আমার বোনের সাথে প্রেম করে। যদি কে
1000 টাকা দিলেই ওর রাগ ভুলে যায়। পাবেল সহমত জানিয়ে বলল, ঠিক জ্যোতি কখনো রাগে না আমার ওপর, কখনো আমি সরি নোটের সাথে বিকাশে সেন্ড মানি করে দিই। পাবেলের কথায় দীর্ঘশ্বাস ফেললো পরা বাবা। জামাদের দেওয়া সিগারেটের আরেকটি সিগারেট ধরালেন, একটি টান দিয়ে নিকোটিনের কুণ্ডলি ছাড়লেন, তারপর গম্ভীর স্বরে বললেন, প্রেমে পড়ে যদি সেই প্রেম প্রকাশের অন্যের সাহায্য লাগে তাহলে তুমি প্রেমিক হিসেবে ব্যর্থ। প্রতিটা প্রেমিকের প্রেমের বহিঃপ্রকাশ ভিন্ন হয়, যদি ভিন্ন না হয় তো সঠিকতা নেই। একটা গল্প বলি। বহুকাল আগের কথা, একজন ব্যর্থ মানুষ ছিল। সে বিশ্বাস করত জীবনে তাকে শুধু ব্যর্থতা দিয়েছিল। জীবনে তার খা শূন্যতা ছিল না, সমাজের জং ধরা নিয়মের চাকরি ছিল না, তার কাছে বেগুনি কাগজের দলা ছিল শুধু একটা কলম। লেখার শখ ছিল। একটা সময় এই লেখার ইচ্ছেটুকু হারিয়ে গেল। বাঁচার কোনো ইচ্ছা অবশেষে রইল না। স্টেশন প্ল্যাটফর্মে শুয়ে সে রেল লাইনের দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে ইচ্ছে করতো ঝাঁপ দেই, কিন্তু ঝাঁপ দেওয়ার মতো না। এই জীবন রেখে কী লাভ, যার কোনো অর্থ নেই। কিন্তু অদৃষ্টের মতো হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। ব্যর্থ মানুষটির জীবনে একটি মেয়েকে সে পাঠিয়ে দিল। এক রাশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল কাজললতা। প্রশ্নের উত্তর দিতে পারলেই টাকা। ব্যর্থ মানুষের টাকার দরকার। বেগুনি কাগজের অভাবে তাকে রেল স্টেশনে ঘুমাতে হয়। সে ঠিক করলো কাজললতার প্রশ্নের উত্তর দিবে। যদিও সে কিছুই জানে না, তবু সে প্রশ্নের উত্তর দেবে। মিথ্যা বলবে, সমস্যা কি? প্রথম মেয়েটির মোটেই ভালো লাগেনি। দেমাগি রাগী একটা মেয়ে। কিন্তু যত দিন যেতে লাগলো তত কাজললতা তাকে ঘোরের মধ্যে ফেলে দিল। কাজললতার নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে ব্যর্থ মানুষের নিম্নদিনের কাজ। একটা সময় সে অভ্যস্ত হয়ে গেল কাজললতার কঠিন ভাষ্য তাকে মুগ্ধ করতে লাগলো। কাজল কালো নয়ন তার হৃদয় কাঁপাতো। তার অশ্রু ব্যর্থ মানুষটিকে ভাবত। তার প্রতিদিনের প্রশ্ন উত্তর খেলা কখনো মনোভাব আদান প্রদানের মাধ্যম হলো তার টের পেল না। ব্যর্থ মানুষ আর মিথ্যা বলতে পারছিল না। সে খেয়াল করলো তার জীবনের শূন্যতাগুলো আর তাকে ভাবাচ্ছে না। ধীরে ধীরে বাঁচার ইচ্ছে হলো। কাজললতাকে নিয়ে একটি দুনিয়া বানানোর ইচ্ছে হলো। মিথ্যাগুলো আড়াল করার ইচ্ছে হলো। ব্যর্থ মানুষ ঠিক করলো সে নতুন করে চেষ্টা করবে, শখ কাটবে, নতুন করে তার জীবনকে সাজাবে। কাজললতা তাকে বলবে আমার বাঁচার ইচ্ছে হবে কাজললতা। বলেই থামলেন পরা বাবা। তার দীর্ঘশ্বাসে তীব্র হতাশা ছিল যেন। পাবেল শুধালো, বলেছিল না, বলার সময় হয়তো পেরিয়ে গিয়েছিল। কাজললতাকে যে মিথ্যা কথাগুলো সে বলেছিল সব মিথ্যা ফাঁস হয়ে গেল। কাজললতা বুঝে গেল ব্যর্থ মানুষটি আসলে ভণ্ড। তার উত্তরগুলো সব মিথ্যে। তাই সে ব্যর্থ মানুষের পৃথিবী থেকে চিরবিদায় নিল। ব্যর্থ মানুষ দেরি করে ফেলছে তার কাজললতাকে মনের কথাটা বলতে। সে ব্যর্থ মানুষটাকে আপনি? জামাদের প্রশ্নে শুধু হাসলেন পরা বাবা। সিগারেটটা শেষ হয়ে গেছে, টান দেওয়া হলো না। ফিল্টারের ছাইগুলো হাতের উপর পড়েছে। জাওয়াত শুধালো, কাজললতা এখন কোথায়? সে ভালো আছে, সুখে আছে, শুধু সে আমার নেই। জাওয়াত চুপ করে রইল। তার মুখশ্রীতে তীব্র বিষাদ নেমে যেন এলো। পরা বাবা পায়জামার পকেটে হাত ঢুকিয়ে বললেন, প্রেমিকের প্রেম সফল হোক বা বিফল, প্রেমের সঠিকতা থাকা প্রয়োজন। প্রেমের কোনো নিয়ম রীতি নেই। প্রেমই হয়। ভয় পেয়ে তুমি শখ কাটতে গেলেই তুমি চোরাবালিতে ডুবে যাবে। ব্যর্থ মানুষের মন ভুল করতে যেও না। আর শোনো, এই শেষবার, কাল আমি বেল নিয়ে থানা থেকে বিদায় নিব। খবরদার, তুমি আমার কাছে আর আসবে না। পরা বাবা যাবার জন্য পা বাড়ালে পাবেল পেছন থেকে শুধালো, আচ্ছা আপনার আসল নাম কি? ব্যর্থ মানুষ কারোর নাম হয় না। পরা বাবা হেসে উত্তর দিলেন, বধূ মিছে রাগ করো না বধূ, মিছে রাগ করো না, মন বুঝে দেখো, মনে রেখো, কারো করুণা, বধূ মিছে রাগ করো না। গানটা মৃদুস্বরে বাজছে। খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা। তার হাতে গরম চায়ের মগ। মাথাটা খুব ধরেছে। জাওয়াদের সাথে দেখা হবার পরই বাসায় চলে এসেছিল সে। ঝর্ণা ছেড়ে পাগলের মতো কাঁদেছে। সেই থেকে তীব্র মাথা ব্যথা। কাদার মানে নেই, তবুও ঝর্ণা ছেড়ে হাউমাউ করে কেঁদেছে। জাওয়াদ তাকে ভালোবাসে। কথাটা 1 মাস আগে বললেও দীপশিখা হয়তো অনেক আনন্দিত হতো।
এখন বাক্যটি শুধু লাইনলের দড়ির মতো লেগেছে, যা তার কথা পেঁচিয়ে যাচ্ছে। যত মানুষটিকে ভুলে থাকতে চাইছে, সে ততটাই মানুষটি তার সম্মুখে আসছে। প্রথমবার তার থেকে প্রত্যাখ্যান পেয়ে খুব ভালো করে সামনে নিয়েছিল চিঙ্কি, কিন্তু এবার যত সামলাতে চাইছে ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। দুর্বল নয়, তার মনকে আরো শক্ত করতে হবে। সে আর জাওয়াতকে নিয়ে ভাবতে চায় না। এর মাঝেই বাসার সামনে কদম গাছটির দিকে তার চোখ গেল। সোডিয়ামের ক্ষীণ আলোতে লম্বাকার ছায়া স্পষ্ট। চিঙ্কি সাথে সাথে ঘড়ির দিকে তাকালো। এখন রাত 11টা বাজে, অথচ এত রাতে তার বাড়ির সামনে জাওয়াত দাঁড়িয়ে আছে মানা যায়। জাওয়াতের দৃষ্টি তাকে দেখছে, কোনো সন্দেহ নেই। দীপশিখা এক মুহূর্ত দাঁড়ালো না, সে ঘরের ভেতরে চলে গেল। বারান্দার দরজাটা দিয়ে সব পর্দা টেনে দিল। মাঝরাতে তার রোমিওগিরি করতে ইচ্ছে হলে সে করুক, তাতে বিন্দু মাত্র আগ্রহ নেই দীপশিখার। আকাশটা কমলা হয়ে গেছে, সূর্যের কমলা রং ছড়িয়ে আকাশের নীল রংকেও ঢেকে দিয়েছে। দলে দলে পাখিরা উড়ে বেড়াচ্ছে নিচ নীড়ে। বাতাসটাও সন্ধ্যের গন্ধ নিয়ে আসছে। দীপশিখা ভার্সিটির গেট থেকে বের হলো একটু ব্যস্ত ভঙ্গিতে। গন্তব্য এখন নীলক্ষেত। বই কিনবে কিছু। সেদিন দোকানটা বন্ধ ছিল, আজ টিউশন নেই। মেয়েটিকে বলেছে আজ আসবে না। এখন একটা রিক্সা পেলে হয়, সোজা মেট্রো স্টেশন, তারপর মেট্রো ধরে শাহবাগ। কিন্তু আজ যেন একটা রিক্সাও নেই। যাকে জিজ্ঞেস করে সেই মুখ বাঁকিয়ে বলে যাব না। তখনই একটি বাইক তার পাশে এসে দাঁড়ালো। দীপশিখা সেদিকে নজর যেতেই কপাল কুঁচকে এলো তার। নির্লজ্জ স্বরে বলল, লিফট লাগবে? জাওয়াদের এমন নির্লজ্জতায় কপাল কুঁচকে গেল দীপশিখার। জাওয়াদ বলল, তুমি বাসা যাবে তো? দীপশিখা উত্তর দিল না, সে হাঁটা শুরু করলো। জাওয়াদ তার পাশ দিয়ে ধীর গতিতে বাইক চালাতে লাগলো। সন্তর্পণে চালালো যেন কোনো ঝামেলা না হয়। দীপশিখার বিরক্তি বাড়লো তাতে। ফলে হাঁটা থামিয়ে কঠিন স্বরে বলল, কি সমস্যা আপনার? কোনে? আপনি কি গতদিনের কথাগুলো ভুলে গেছেন? একেবারেই না। তাহলে আমায় কেন বিরক্ত করছেন? মৃদু স্বরে বলল, যাতে অন্তত তুমি আমাকে দেখো, আমাকে নিয়ে ভাবো। বিরক্ত হলেও তুমি আমাকে একেবারে অদেখা তো করবে না। জাওয়াদের কথায় হতভম্ব হয়ে গেল দীপশিখা। এই লোক পাগল। এর মাথায় তার সত্যি ছেঁড়া, তাদের সন্দেহ নেই। দীপশিখা একটি রিক্সা ডাকলো। লোকটি স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া চাইলেও সে উঠে পড়লো। জাওয়াদ তার রিক্সার সাথে সাথে বাইক চালালো। দীপশিখা মেট্রো স্টেশনে যেয়ে ভাবলো জাওয়াদের সাথে তার আর দেখা হবে না, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হলো। নীলক্ষেতেই দেখা হলো জাওয়াদের সাথে। জাওয়াদ তার বাইক পার্ক করে দীপশিখার পাশ দিয়ে হাঁটতে লাগলো। দীপশিখা কঠিন স্বরে বলল, আমার পেছন পেছন আসবেন না। আমি কোথায় তোমার পেছন পেছন এসছে? তাহলে আপনি নীলক্ষেতে কি করছেন? অদ্ভুত, নীলক্ষেত কি তোমার একার? তাহলে আমি যে দোকানে যাচ্ছি আপনিও কেন যাচ্ছেন? দেখুন, এসব বন্ধ করুন, আমার ভালো লাগছে না একদম। দীপশিখার কঠিন ধমকে জাওয়াদ কিছু সময় চুপ থাকলো। তারপর একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে কখনো বলেছি তুমি নীল রং পরবে না? মানে কি? মানে হলো নীল পরলেই তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। আমি চোখ ফেরাতে পারি না। নীল রং তুমি শুধু আমার সামনেই পরবে, এছাড়া নয়। আজব, আমি আপনার কথা কেন শুনবো? তাহলে আমি তোমার কথা শুনবো কেন? জাওয়াদের ধীর কণ্ঠ, তার এমন বেপরোয়া উত্তরে দীপশিখা মুহূর্তের জন্য ভাষাহীন হয়ে গেল। চোখের ভাষা বদলে গেল। থমথমে চোখে তাকিয়ে রইল। তার চোখে এত সময়ের বিরক্তিগুলো উবে গিয়ে তীব্র ক্ষোভ দেখতে পেল যেন জাওয়াদ। এই ক্ষোভের অর্থ সে জানে। সেই ক্ষোভের সাথে মিশে ছিল অভিমান, বিষাদ আর হৃদয়ে চেপে রাখা ক্ষুদ্র অবিশ্বাস। ইচ্ছে হলো মেয়েটিকে টেনে জড়িয়ে ধরে রাখতে, বুকের মধ্যখানে চেপে ধরে বলতে, আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছ চিঙ্কি? এ কেবল তোমার জন্য। তোমাকে না দেখলে আমার হৃদস্পন্দন বেসামাল হয়েছে। আমি জানি তুমি বুঝতে চাইছো না, আমি জানি তুমি বুঝতে চাইবে না। সে অধিকার সম্পূর্ণ তোমার আছে, তবে আমাকে অন্তত আমার প্রেমটুকু বোঝাতে দাও। কিন্তু কথাগুলো বলতে পারলো না জাওয়াদ। তার পূর্বে দীপশিখা তার শাটডাউন মোডে চলে গেল, কথা না বলে নিজের কাজে মনোনিবেশ করা। জাওয়াদকে সে তার পাত্তা দিবে না। তার বলয়ের মাঝে জাওয়াদকে প্রবেশ করতে দিবে না। জাওয়াদ তার জন্য আর 5টা মানুষের মতো অপ্রাসঙ্গিক একজন মানুষ। অপ্রাসঙ্গিক মানুষদের জন্য নিজের সময় নষ্ট করার মানে নেই। দীপশিখা তাকে ছেড়ে নীলক্ষেতের বইয়ের গলির ভেতরে ঢুকে গেল। দীপশিখার পরিচিত কিছু বইয়ের দোকান আছে।
নীল পলিথিনের ছাউনি আবৃত দুধারে বইয়ের স্তূপ। মানুষের চলাচলের পথ সরু, তবুও সূর্যের কমতি নেই। সে কেন যেন বলছে এই জেনারেশন বই পড়তে জানে না। ভুল, বই পোকা জেনারেশনে হয়তো তারা দেখেনি। নীলক্ষেতে বিভিন্ন ধরনের মানুষ আসে, কেউ আসে শৌখিনতায়, কেউ আসে পেশাদারিত্বতায়। দীপশিখা এই দুই ধরনের মানুষের মধ্যেই পড়ে। আজ সে শৌখিনতায় আসেনি, সে এসেছে পেশাদারিত্বতায়। নতুন কিছু বইয়ের রিভিউ করা প্রয়োজন। বাংলা এবং ইংরেজি এই দুই ধরনের বইকে সে তালিকাবদ্ধ করেছে। কিছু থ্রিলার বইও আছে, রোমান্টিক বই এখন বিরক্ত লাগছে। সে একটু নতুনত্ব স্বাদ চায়, পুরনো স্বাদগুলো বিষাদ লাগছে। দীপশিখা আর লিস্টগুলো পরিচিত বই বিক্রেতাকে দৌড়িয়ে বলল, এগুলো দিন। তার পেছন পেছন জাওয়াদও বইয়ের দোকানে প্রবেশ করেছে। বইয়ের প্রতি জাওয়াদের কখনোই আগ্রহ ছিল না, এখনো নেই। মানুষ নতুন বই কিনলে তার গন্ধ শুকে, কিন্তু এসব কিছুই জাওয়াদের কাছে অহেতুক লাগে। ছোটবেলায় কমিক বই পড়তো, নেশা ছিল তার। বইয়ের ফাঁকে কমিক বই রেখে পড়াও শুরু করলো সে। কিন্তু বিধিভাম একদিন আব্বার হাতে ধরা পড়লো। ছাতা দিয়ে যে মারটা খেয়েছিল, এখনো সেই স্মৃতি অম্লান। সেই থেকে গল্পের বইয়ের প্রতি বিন্দু মাত্র আগ্রহ ছিল না জাওয়াদের। গল্পের বই এবং দোকান সম্পর্কেও তার ধারণা ক্ষীণ। জাওয়াদ ঠিক দীপশিখার পেছনে দাঁড়িয়ে আছে। দোকানে মানুষ গিজ গিজ করছে। ছোট একটা দোকান, অথচ খদ্দেরের অভাব নেই। জাওয়াদ তার পেছনের সারি করে রাখা বইয়ের থেকে একটা বই হাতে নিয়ে বলল, এই বইটা কি সংক্রান্ত? প্রেম টেম? দীপশিখা প্রথমে অন্যদিকে চেয়ে থাকলে জাওয়াদ দোকানিকেই শুধালো, এটার কাহিনী কি? কাহিনী কি? কি তুমি বলেছো এটা? দীপশিখার একটি বাজে দুর্বলতা আছে। কেউ তার সামনে বই নিয়ে কথা বললে সে এড়িয়ে যেতে পারে না। যতই শত্রুতা থাকুক, কেউ বই নিয়ে কিছু জিজ্ঞেস করলে তার মুখ উসখুস করে উত্তর দেওয়ার জন্য। এখনো তাই হলো। মুখ ফসকে বলে ফেললো, এটা মার্ডার মিস্ট্রি, প্রতি পর্বে এক একটা টুইস্ট, শুনে সেই মজা নেই। তুমি বলেছো? আচ্ছা, তাহলে এটা নিলাম। আর কিছু ভালো বই বলো তো। আমি আবার ইন্টারেস্টিং বই ছাড়া পড়তে ভালো লাগে না। তোমার ইউটিউব চ্যানেল আর পেজ থেকে তো আমাকে ব্যান করে দিয়েছো, নয়তো সেখানে দেখে নিতাম। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি জানেন কি করে? জ্যোতি বলেছে। দীপশিখা আর কথা বাড়ালো না। সম্পর্কটা আগের মতো হলে এখানে আরো কিছু খোঁচা মেরে মজা নিত হয়তো, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে। জাওয়াদ 1 মিনিট শান্ত হলো না। একটা বই হাতে নেয় আর শুধায়, এই বইয়ের কাহিনী কি? ভালো বইটা? তুমি পড়েছো? মার্ডার মিস্ট্রি নাকি এমনি? দীপশিখা বই কেনার সময় বেশি কথা বলতে পছন্দ করে না। এ কারণেই সবসময় বইয়ের দোকানে সে আসে একা। নিরিবিলি একটা বই হাতে নিবে, 2-1 পেজ পড়বে, আগ্রহ হলে কিনে নেবে। এই প্রথম তার মনে হলো একটা জেদি মশা তার কানের কাছে ক্রমাগত ভ্যান ভ্যান করছে। বই কেনার সময় বারবার এমন উদ্ভট আর ভালো লাগছে না। লোকটিকে কড়া করে কিছু কথা বলতে ইচ্ছে হলেও সেটা সম্ভব নয়। মানুষের ভিড়ে অহেতুক একটা সিক্রেট হবে। দীপশিখা সেটা চায় না। দীপশিখা তাই ধৈর্য ধরে উত্তর দিচ্ছে, পড়ার মধ্যে কোনো বই হলে বলেছে, এটা ভালো, পড়ে মজা পেয়েছি আমি। আর সেটা না হলে বলছে, জানা নেই। একটা সময় দেখা গেল দীপশিখার বইয়ের থেকে জাওয়াদের বইয়ের সংখ্যা বেশি। দীপশিখা বিস্মিত স্বরে শুধালো, এগুলো আপনি পড়বেন? সন্দেহ আছে? আছে। আপনার মতো মানুষের মধ্যে বইয়ের প্রতি আবেগ হবে, এটা কল্পনা করাও ভুল। কি বলতে চাইছো? আমি আবেগহীন মানুষ? না, আপনি উচ্চতর পর্যায়ের গরু কিসেমের একটা মানুষ। অনেকদিন বাদে দীপশিখার মুখে গালমন্দ শুনছে জাওয়াদ। তার রাগ হওয়ার কথা। তার যে দাম্ভিক সত্তা, তাতে তার কথাটায় রাগ করা উচিত। অত্যন্ত একটু চোখ কুচকানো তো আবশ্যক, কিন্তু এমন কিছুই হলো না। বরং জাওয়াদের ঠোঁট বিস্তৃত হলো, একটা চমৎকার হাসি তার ঠোঁটে হলো। ভেতরটা এমন অলিক মায়ায় টইটুম্বুর হলো। দীপশিখা তার হাসিকে অগ্রাহ্য করলো। সব বই বাদ দিয়ে গোড়া বইটা রেখে বলল, এটা পড়ুন, শেষ হলে অন্য একটা কিনবেন। জাওয়াদ মাথা নাড়ালো। দীপশিখা পাক্কা ক্রেতার মতো দরদাম করলো। টাকা জাওয়াদ দিতে চেয়েছিল, কিন্তু দীপশিখা অস্পষ্ট স্বরে বলল, আমি আপনার দেয়া কোনো কিছুই নেব না।
কথাটা রুক্ষভাবে বলল দীপশিকা। জাওয়াদ পকেট থেকে বের করা টাকাটা আবার পকেটেই রেখে দিল। বের হবার সময় দীপশিকার অমত সত্ত্বেও হাতখানা শক্ত করে ধরলো। খুব সাবধানে সরু গলি থেকে তাকে বের করলো। দীপশিকা হাত ছাড়াতে চাইলে গম্ভীর স্বরে বলল, দিনকাল ভালো না চিঙ্কি, জেদ করো না। দীপশিকা জাওয়াদের সাথে যাবে না, এই ব্যাপারটি জাওয়াদের অজানা নয়। ফলে একটি সিএনজি ঠিক করে দিল সে। দীপশিকা তার দিকে কঠিন নজরে তাকালেও সে সহজ গলায় বলল, উঠো, আমার সাথে তো যাবে না? এই সন্ধ্যাবেলা আমি তোমাকে একা ছাড়বো না। তুমি সিএনজিতে ওঠো, আমি পেছনে আছি। এগুলো কেন করছেন? দীপশিকা থতমত গলায় শুধালো। তার দৃষ্টি জাওয়াদে আবদ্ধ, দৃষ্টিতে উত্তর শোনার তীব্র আকাঙ্ক্ষা। জাওয়াদ মৃদু হাসলো, ধীর স্বরে বলল, এই রাতে আমি তোমাকে একা ছাড়বো না। কেন? জাওয়াদ কিছু সময় চুপ করে খুব আস্তে করে বলল, আমি তোমাকে ভালোবাসি চিঙ্কি। দীপশিকা তীব্র বিদ্রুপ নিয়ে হাসলো, হাসি অক্ষত রেখেই বলল, এটা আপনার অনুশোচনা। না, আমার অনুশোচনা নয়, আমি সত্যি তোমাকে ভালোবাসি। দীপশিকার দৃষ্টি বিচলিত হলো। হয়তো শক্ত করে শাসন করে হৃদয়টা আবারও নড়ে চড়ে বসলো যেন। চোখের দৃষ্টি নেমে এলো ঘোর আদার। টলমলে করে উঠল যেন। সে ভালোবাসি শব্দটার জন্য কতগুলো বছর অপেক্ষা করেছে, কতগুলো বছর কাঙাল হৃদয় এই এক শব্দের জন্য হাসফাস করেছে। ভেবেছিল প্রতীক্ষিত মানুষটির মুখে শব্দটা জানিয়ে কতটা সুমধুর লাগবে, হৃদয় মায়ায় ভরে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না, বরং চিনচিনে ব্যথায় অস্থির হয়ে গেল অন্তরস্থল। এতটা বিষাক্ত লাগে বুঝি কোনো শব্দ? দীপশিকা এখনো তাকিয়ে আছে। দুজনের মাঝে কোনো কথা হলো না, শুধু দৃষ্টির বিনিময়ে ঘাত প্রতিঘাত হলো যেন সেই দৃষ্টিতে। একটা সময় দীপশিকার চোখ বেয়ে বেয়ে নিচে নেমে গেল অশ্রুধারা। খুব শান্ত স্বরে বলল, মাইকেল ড্রেটনের একটা কবিতা পড়েছেন? Since there's no help, come let us and kiss apart. Nay, I have done. You get no more of me, and I'm glad, yeah, glad with all my heart, that thus so cleanly I myself can free. আমাদের অবস্থাটা ঠিক তেমন জাওয়াদ সাহেব। আমাদের মাঝের সমীকরণে এখন শুধু নৈরাশ্য ছাড়ার কিচ্ছু অবশিষ্ট নেই। হয়তো চেষ্টা করা ছেড়ে দিন। বলেই সিএনজিতে যেতে উঠে বসলো দীপশিকা। সিএনজি চলছে, দীপশিকার চোখ ভিজে যাচ্ছে, শরীরের প্রতিটি অংশ থেকে নিংড়ে আসছে যেন এই অশ্রু। এতটা দুঃখ সে আগলে রেখেছিল, অন্তলের স্তরে আগলে রাখা টুকরো টুকরো আবেগগুলো গলে যাচ্ছে সেই অশ্রুর সাথে। একটা সময় বাচ্চাদের মতো কাঁদতে লাগলো সে। সিএনজিওয়ালা বলল, আপনি কি অসুস্থ আপা? উত্তর দিল না দীপশিকা। বাসা অব্দি এসে কেঁদেছে। মনের যন্ত্রণাগুলো বিষাদ সিন্ধুর ঢেউয়ে ভরিয়ে দিয়েছে। সিএনজি থেকে নেমে দেখলো ঠিক তার পেছনে জাওয়াদের বাইক। সে সত্যি এসেছে। কি চাইছে সে? চিঙ্কি সব ভুলে তাকে ক্ষমা করে দিবে? এতই সহজ? আঘাত করে সরি বলে দিলেই সব মাপ? এতই সহজ ভালোবাসা? ভাঙা কাজ যতই লাগানোর চেষ্টা হোক, চিরের দাগ ঠিক থাকে। চিঙ্কির এই দাগটা গাঢ়, খুব গাঢ়। চিঙ্কিকে এক চোখে দেখছে জাওয়াদ। মেয়েটা ভেতরে চলে গেছে, অথচ তার তৃষ্ণা মেটেনি। আরো দেখতে ইচ্ছে করছে, কথাবার্তা বলতে ইচ্ছে করছে। প্রেম জঘন্য জিনিস, সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রেমের মতো ঘুণ পোকার জগতে দ্বিতীয়টি নেই। সে শুধু শরীরের খাঁচাটা রাখে, বাকি অংশ ধ্বংস করে ফেলে। শুক্রবার বিকেল ছোট একটি কফি শপে বন্ধুদের সাথে বসে জাওয়াদ এবং পাবেল। আজ তাদের এক কলেজের বন্ধুর বিয়ে ছিল। বিয়ের পরও আড্ডা শেষ করতে ইচ্ছে হলো না। কলেজের এমন একত্রিত হবার সুযোগ পায় না। জাওয়াদের বিয়ে হলে হয়তো তারা আবার একত্রিত হতো। জাওয়াদের বিয়ে ভাঙা নিয়েও অনেক কৌতূহল সবার, তাই এই কফি শপে বসা। যদিও গল্পের মাঝে জাওয়াদ খুব অন্যমনস্ক, 10টা প্রশ্নের একটার উত্তর দিতেও দিচ্ছে না। তার ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু পাবেলের জোরাজোরিতে আসতে হলো। গল্পের মাঝে ফোরন দিল সোহেল নামের ছেলেটি। সে কৌতূহলী স্বরে শুধালো, এই এটা আমাদের সেন্টিকোর আবিদ না? সাথে সাথে সকলের নজর কফি শপের জানালার দিকে টেবিলে গেল। পাবেল কৌতূহল করে বলল, আসলেই তো জাওয়ানের বেস্টু আদিব। ফেয়ারওয়েল স্মৃতি তাজা হয়ে গেল রে। কি সিনটাই না করেছিল জাওয়াদের সাথে, যা জাওয়াদ প্রাক্তন বেস্টুর সাথে অত্যন্ত কর্মমদন করে আই। আফটার অল একমাত্রই এই পাবলিকের
জন্যই আমরা তোকে মারামারি করতে দেখেছি। পাবেলের কৌতুক অন্য সময় কাজে দিত, কিন্তু আজ দিল না। জাওয়াদের চোখ মোটেই আদিবকে দেখছে না, দেখছে আদিবের সম্মুখে নীল শাড়ি পরা রমণীর দিকে। চিঙ্কি আদিবের সাথে কি করছে? জাওয়াদের মুখশ্রীতে আষাঢ়ের মেঘ জমলো, জল শক্ত হলো। আদিব জাওয়াদের বাল্য বন্ধু। বন্ধু শব্দটা আদিবের ক্ষেত্রে খাটে না, সে বন্ধুত্বের মর্ম বোঝে না। বন্ধুত্ব হতে হয় নিঃস্বার্থ, কিন্তু আদিবের বন্ধুত্বে স্বার্থান্বেষী চিন্তাধারা আর ঈর্ষা লক্ষ্য করেছে জাওয়াদ। সে সর্বদা মুখে মিষ্টতা আর হৃদয়ে বিষ নিয়ে ঘোরা মানুষ। হর হামেশা জাওয়াদের সফলতায় জনপ্রিয়তা ছিল তার চক্ষুশুল। শুধু চক্ষুশুল হলে হয়তো জাওয়াদ ব্যাপারটিকে উপেক্ষা করে যেত, কিন্তু সে রীতিমতো সুযোগ খুঁজত জাওয়াদকে হেনস্থা করতে। জাওয়াদের এখনো মনে আছে আদিব একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি তার প্রেমকে প্রত্যাখ্যান করে। উপরন্তু সে জাওয়াদের ওপর মোহিত ছিল। আদিব বিশ্বাস করেই নিয়েছে মেয়েটি জাওয়াদের জন্য তাকে প্রত্যাখ্যান করেছে। জাওয়াদ তার গভীর প্রণয় জানা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা করেছে, বন্ধু হয়ে তার পিঠে ছোরা মেরেছে, যা সম্পূর্ণ কাল্পনিক। জাওয়াদ মেয়েটি সম্পর্কিত কিছুই জানত না। কি অদ্ভুত! জাওয়াদের এখনো কলেজের ফেয়ারওয়েলের দিনটি মনে আছে। ক্লাসের সামনে এই আদিব তাকে বিশ্রীভাবে অপমান করেছিল। সবার সামনে জাওয়াদকে বিশ্বাসঘাতক রূপে প্রতীয়মান করতে চেয়েছে, অথচ জাওয়াদ কখনো তার বন্ধুত্বের খারাপ চায়নি। আদিবের এহেন কাজ জাওয়াদকে আঘাত করেছিল। শুধু তাই নয়, জাওয়াদের মতো গোছানো পরিপাটি স্থির চিত্তের মানুষ মারামারিও করেছিল, কারণ সে ধৈর্যচ্যুত হয়েছিল, আহত হয়েছিল। আদিবকে সে ঘৃণা করে। সেই মানুষের সাথে চিঙ্কি কি করছে চিন্তা করতে মেজাজ তিরিক্ষি হয়ে গেল। দীপশিখা চুপ করে বসে রয়েছে। এক প্রকার বাধ্য হয়ে সে এখানে এসেছে। মা উঠে পড়ে লেগেছেন বিয়ের জন্য। এই পাত্রের খোঁজ বড় খালা দিয়েছেন। পরশু সকালে তিনি হুট করে ফোন করেছেন, কণ্ঠে অসীম ব্যস্ততার ভঙ্গি এবং জোরালো ভাব। নিরুপমা ফোন ধরতেই ধমকের স্বরে বললেন, সকাল সকাল কি হিমালয়ে গিয়েছিলি? ফোন ধরতে এত সময় লাগে কেন? নিরুপমাও খেয়ালি স্বরে বলল, আপা কেউ সারাদিন কাজকর্ম ছেড়ে ফোনের পাশে বসে থাকে না। ওরে আমার কামের বেটি, বকিস না বেশি। শোন, একটা সুসংবাদ আছে। সুসংবাদ দেওয়ার জন্য ছটফট করে মরছি, অথচ তোদের কাছে আমার দাম নেই। মরে গেলে বুঝবি কি অমূল্য জিনিস হারিয়েছিস, বুঝলি? আজকাল কারোর সময় আছে অন্যের জন্য কিছু করার? আমি করছি, তোদের উচিত আমার প্রতি চিরকৃতজ্ঞ থাকা। তুমি বেশি কথা বলো আপা, আসল কথা বলো। কথা হলো, তোর ছোট মেয়ের জন্য একটা লাখে একটা ছেলে পেয়েছি। তোর ওই নাবিক জামাইয়ের মতো কোনো গরুকে তুলে আনিনি। এই ছেলে যে সে ছেলে নয়, ডাক্তার ছেলে, তাও আবার এভার কেয়ারের ডাক্তার। বুঝতে পারছিস? দামি হাসপাতাল। শুনেছি ডাক্তাররা নাকি তাদের পরিবারের লোকদের ফ্রি চিকিৎসা দেয়। কি সুবিধা, বুঝতে পারছিস? ধর, হুট করে মুস্তফার বুকে ব্যথা শুরু হলো, ডাক্তার জামাই চট করে একটা ব্যবস্থা করে ফেলবে। আইসিইউ সিসিইউ তো এদের হাতেই। নাবিক জামাইয়ের মতো না, আস্তে আস্তেই শ্বশুর পটল তুলেছে আর জামাই সাগরে সাঁতরাচ্ছে। চিঙ্কির বড় খালার বেশি কথা বলার বাতিক। ছেলে তার খুব পছন্দ হয়েছে, এটা সেটারই লক্ষণ। সে সর্বদা নিজেকে উঁচু পর্যায়ে রাখতে চান, এতে তিনি অসীম আনন্দ বোধ করেন। এই আনন্দ পেতে অন্যকে নিচু করতেও দ্বিধাবোধ করেন না। নিরুপমা ধিমি স্বরে বলল, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝি না ছেলে কেমন? ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝিস না মানে? ছেলে ডাক্তার, মানুষ বাচ্চায়, এতেই স্পষ্ট ছেলে ভালো। আর বদ অভ্যাসের কথা বলতে গেছে শূন্য। ছেলে অতি ভদ্র। আমি কথা বলেছি অমায়িক আচরণ। তোর খাটাস মেয়ে যা বলবে মাথা নাড়াবে, এমন ছেলেই তো চাই। নিরু, দেরি করিস না। ছেলের মার্কেট এখন উত্তপ্ত। ডাক্তার ছেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না বললেই চলে, তাই লুফে নি। আচ্ছা, আমি মোস্তফার কথা বলছি। ওই ছাগল কি বোঝে?
কিছু না বুঝলেও মেয়ে বাবা সেই। আবার বলছি, ছেলের চাহিদা আকাশ ছোঁয়া। আমি অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছি, নয়তো মেয়ের মায়েরা কিন্তু লাফাচ্ছে ছেলেটাকে জামাই করতে।